পালাবদলের পর বারবার প্রশ্নচিহ্নের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেল নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি, আর সেখানেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে এসেছে আমতলায় তার পেল্লাই পার্টি অফিস। সেই পার্টি অফিস থেকেই চলতো একাধিক কাজকর্ম। সেই পার্টি অফিস ভাঙচুর শুরু হয়েছিল, কিন্তু আপাতত হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি আছে এই পার্টি অফিসে? যারা ভাঙছিলেন তারা কি বলছেন? বিজেপির অভিযোগ কি? সব মিলিয়ে মিশিয়ে পার্টি অফিসের অন্দরে ঠিক কী আছে তা নিয়ে প্রশ্ন উঠছে নিরন্তর। অনেকেই বলছেন এই পার্টি অফিস থেকে যাবতীয় কাজকর্ম যেমন চলতো, তেমনই এই পার্টি অফিসেই কি লুকিয়েছিল ডায়মন্ড হারবার মডেলের সমস্ত অথবা ভালো দিক। এই যে বিরাট সাম্রাজ্য, এই পার্টি অফিসে আপনি একাধিকবার প্রশ্ন তুলেছেন, এই পার্টি অফিসে লোকজনকে মারধর থেকে শুরু করতে অনেক কিছু হতো। এই পার্টি অফিসে কী কী পাওয়া যেত? দেখছি কোথাও গিয়ে সাদা শাড়ি, কোথাও মাস্ক খুঁজে বের করলাম, জলের বোতল, খাবারের প্যাকেট, বিভিন্ন কাগজপত্র, মানুষের ছবি দেওয়া, আর কী কী মূলত পাওয়া যাচ্ছে? দেখুন, এইটা হচ্ছে অভিষেকের একটা, ওর যে পাপের সাম্রাজ্য করেছিল না, এটা হচ্ছে মেইন ঠেক। এইটা ছিল একটা বেকারি। সেই বেকারিটা হচ্ছে মুসলমান শ্রমিক অনেকগুলো কাজ করতো, 40-45 জন। রাতারাতি বেকারিটাকে পুড়িয়ে দিয়েছিল। এখানে এত জায়গা থাকতে অভিষেক এখানে কেন করলো? কারণ এর থেকে 50 মিটার দূরেই হচ্ছে আমার বাড়ি। আমি ছিলাম এখানকার হচ্ছে জেলা সভাপতি 4 বছর। তো অভিষেকের একটা ঐতিহাসিক র্যালি করেছিল। সেই র্যালিটা ডায়মন্ডের এসডিপিও গ্রাউন্ডে করেছিল, এসডিও গ্রাউন্ডে। সেই র্যালিটা হওয়ার 7 দিনের মধ্যে আমি চ্যালেঞ্জ করে আমি ডবল লোক করি। ও তখন দেখলো যে আরে এ তো সমস্ত এলাকা দখল করে নিচ্ছে। তখন আমাকে সাপ্রেস করার জন্য ও ক্রিমিনালদের আনতে শুরু করলো। কালকে আমাকে বিডিও সাহেব এবং আইসি সাহেব বললেন যে আসতে, আমাকে এবং এমএলএ যিনি ছিলেন সেই অগ্নিশ্বর নস্কর, আমরা দুজনে গেছি। গিয়ে আমরা প্রথমে একটা রুমই ওরা খুলে দিয়েছিলেন, সেইটাতে খুলে দেখা গেলো ওখানে ল্যাপটপ প্রচুর রয়েছে এবং এখানে রয়েছে। আমরা জাস্ট দেখলাম এবং ওখানটায় যিনি বিডিওর পক্ষ থেকে যিনি ছিলেন তিনি নথিভুক্ত করেছেন, প্রত্যেকটা লিস্ট করেছেন। এবং তারপর আমরা বললাম যে আমরা এখন যাই, কারণ আমাদের সারাদিন খাওয়া দাওয়া হয়নি। আমরা ছবি দেওয়া ফর্ম দেখতে পাচ্ছি, বস্তা বস্তা মাস্ক দেখতে পাচ্ছি প্রচুর। ওই যে ডিজিটাল যোদ্ধাদের জন্য ওই রুম দুটো বানিয়েছিল ওরা। সেখানে আমার মনে হয় আমি কালকে 70-80টার মতন 60-70টা ল্যাপটপ দেখলাম। আমার মনে হয় এখানে সদুয়েক পাওয়া যাবেই। সেটা যারা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে যারা ছিলেন তারা জানবেন। বিষয় হচ্ছে এখানে বসে ডিটেক্ট করা তো কারা আমার ছবি পোস্ট করছে, শেয়ার করছে, কারা লাইক দিচ্ছে। আর ওর এগেনস্টে কেউ কোনো কমেন্ট করলে, ধরুন আমি একটা পোস্ট করলাম, বাড়ি থেকে তুলে নিয়ে আসতো, তাদের তুলে নিয়ে এসে মারতো, মারার পরে পুলিশকে দিয়ে কেস করে দিত। মানে এই অফিসে বসে মারধর প্রচুর। এখানে কি করা হতো সে আমরা যারা ডায়মন্ডের আমরা জানি ভালো করে। এবং সবচেয়ে কথা, ক্রিমিনালরা কোনো ফ্যাক্টর না। আমি তো আজকে নয়, আমার 38 ইয়ার্স হয়ে গেল এখানটায়। আর আমি আরএসএসের ট্রেন্ড স্বয়ংসেবক, আমরা কাউকে ভয় পাই না। তো আমরা ক্রিমিনালদের কোনোদিনই সিপিএম আমলে অনেক ক্রিমিনালকে আমি করেছি। পুলিশের বিরুদ্ধে প্রচুর মুভমেন্ট করেছি। জানেন নিশ্চয়ই যে ট্রেড ইউনিয়ন পুলিশ যখন একের পর বাধা দিত, কীভাবে আজকে মিনিমাম ওয়েজেস বাড়িয়েছে। কিন্তু ক্রিমিনাল পুলিশ যদি একজোট হয়, আপনি সেখানে কি করবেন? কিন্তু এইটা হচ্ছে মেইন আর কি ওর ঠেক। এখান থেকে সব কিছু অপারেট হতো এবং টোটাল লোকের বাড়ি যে অত্যাচার হতো এই ডিজিটাল যোদ্ধাদের দিয়ে ও পুরোটা করাতো। মানে যাতে কোনো বিজেপি সমর্থক বা আমাদের সমর্থক যাতে না থাকে। এবং যখন 2024 ইলেকশনের সময় ও তো টোটাল আমাদের যে জ্ঞানেশ কুমারের আগে যে রাজীব কুমার ছিলেন, রাজীব কুমারকে তো পারচেস করে নিয়েছিল। এবং রাজীব কুমার থেকে আরম্ভ করে সিইও থেকে আরম্ভ করে সকলের এগেনস্টে ভিজিলেন্সে কমপ্লেন করার পর তো আজকে ভোটটা এইরকমভাবে হলো। নয়তো এই ভোটটা ওই রকমই করতো না। আবার তৃণমূল ক্ষমতা থেকে যেত যদি না কমপ্লেন করতাম, যদি না হাইকোর্ট যেতাম। আপনি তো জানেন যে হাইকোর্টে ওর এগেনস্টে, এবং আমার বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। এখানে এমপি পদ ওর খারিজ হবে, ও 6 বছর দাঁড়াতেই পারবে না। 6 বছর দাঁড়াতে ওর এমপি পদটা খারিজ করবোই আমি একদম বিচার ব্যবস্থার উপর। আমি যে এভিডেন্স জমা দিয়েছি, ও সকাল 7টার সময় এখানে আসে, ও কোনোবার আসে না। এইবারই ইলেকশনে সকাল 7টার সময় এসে এখান থেকে পুরো অপারেট করেছে, কোথায় ছাপ্পা হবে, কোথায় আমাকে আটকে রাখা হবে। জানি নিশ্চয়ই যে ফলতাতে এক জায়গায় 1.5 ঘন্টা, এক জায়গায় 2 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছিল। সামনে থেকে মেয়েগুলো দিয়ে সমস্ত ক্রিমিনাল দিয়ে ঘিরে রেখে দিয়েছিল। আমাকে একমাত্র শুভেন্দুদা ফোন করে বলছে আপনি বেরিয়ে আসুন, আপনাকে ওরা মেরে দেওয়ার প্ল্যান করছে আজকে।
ভাঙার সময় কি দেখলেন? ভাঙার সময় তো অনেক কিছু দেখেছি, কি? এমনি টয়লেট পেপার, টিস্যু वगैरह, আর? মাস্ক, ইঞ্জেকশন সিরিঞ্জ वगैरह ছিল ওখানে উপরে। আর আর অনেক কিছু আছে, সব তো ভেঙে আছে, এসি সব ভেঙে আছে, খুলে আছে। ল্যাপটপ আবার কাবার্ড ফাবার্ড ছিল, এখনও আছে অনেক কিছু ভাঙার, এখন পুরো ভাঙিনি এখন। মানে মোটামুটি যতক্ষণ ভাঙলেন কি দেখলেন চোখে? আমরা এই পাশে ছিলাম, ও উপরে আপনি যায়নি যেখানে বেশি। সেপাশে কি দেখলেন? আমি দেয়াল দেখলাম, আলমারি ফালমারি দেখলাম, আর মাস্ক, সিরিঞ্জ। হ্যাঁ মাস্ক সিরিঞ্জ এইসব দেখেছি। बस पेपर वगैरह है, मार्क्स है और और सब फर्नीचर वर्नीचर रखा हुआ है और टिश्यू पेपर है, बस यही कोई सब है। डॉक्यूमेंट या लोगों का फोटो देकर ये सब बस मिला? वही सब नहीं नहीं वो सब है, सब रखा हुआ ऊपर पे। हम लोग आए थे तोड़ने के लिए, हम लोग को जो काम मिला था हम लोग तोड़ के, हम लोग का टाइम हो गया, अब हम लोग जा रहे हैं। কি আর খুঁজো, কিছু খুঁজিনি আমরা, ভাঙতেছি সেটাই ভাঙছি। চোখে পড়লো কি? চোখে কি কিছু নেই, ফাঁকা আছে রুম, সব কাঠের দরজা ফরজা পড়ে আছে, এরকম খুলে টেবিলগুলো আছে। কখনো মানুষের ছবি দেওয়া ফর্ম, আবার কোথাও গিয়ে মাস্ক থেকে শুরু করে ইঞ্জেকশন অথবা ল্যাপটপ। অভিষেকের এই পার্টি অফিসে থাকতো যাবতীয় জিনিসপত্র, এমনটাই বলছেন এখানকার যারা স্থানীয়রা। কিন্তু সব মিলিয়ে এখন দেখার অভিষেকের পার্টি অফিস থেকে ঠিক কী মিলল না, আসবাব কোথায় গেল, সেই প্রশ্নের অন্দরেও এই বাড়িটি বৈধ না অবৈধ, সেই প্রশ্ন কবে আবারও মাথা চাড়া দেয়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।